এই কালু, এদিকে আয়। কিরে কালু, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি একবার বাজারে যা, আর বাজার থেকে আমার জন্য এখনই টক দই কিনে নিয়ে আয়। মা, আমার ভাইয়ের নাম কালু নয়, ওর নাম হলো বাবলু, তাই আপনি ওকে বাবলু বলেই ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার ভাইয়ের নাম বাবলু, কিন্তু তোমার এই কালো ভাইকে আমার বাবলু নামে ডাকতে ইচ্ছা করে না। যারা দেখতে ভালো হয়, গোলুমোলু হয়, তাদের নাম বাবলু হলে মানায়। তোমার ভাই তো একেবারে কুচকুচে কালো, তোমার ভাইয়ের সঙ্গে এই নামটা একেবারেই মানায় না। কিংবা কেলো বলে ডাকলেও ডাকা যেতে পারে। এই কেলো, এই নে 50 টাকা ধর, আর আমার জন্য 250 গ্রাম টক দই কিনে নিয়ে আয়। কিন্তু মা, আপনি যে আমার ভাইকে এখন দোকানে পাঠাচ্ছেন, আমার ভাই তো এখন এখানে নতুন, ও রাস্তাঘাট কিছুই ঠিকভাবে চেনে না। আর তাছাড়া বাইরে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে। আপনি বরং আমাকে দিন, আমি বাইরে থেকে আপনার জন্য টক দই নিয়ে এসে দিচ্ছি। কারণ বৃষ্টিতে ভিজলে আমার ভাইয়ের শরীর খারাপ করে, আর তাছাড়া ও বাচ্চা মানুষ, কোথাও যদি হারিয়ে যায়। দিদি, তুই কেন কাকিমার সাথে বেকার বেকার তর্ক করছিস? আমি তো বেকার সারাদিন বাড়িতে বসেই থাকি। আমি একটু দোকানে গেলে কি বা হবে? তাছাড়া অনেকদিন তো হয়ে গেল আমি বৃষ্টিতে ভিজিনি, তাই আজকে একটু বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না। দাও কাকিমণি, আমি এখনই তোমার জন্য টক দই নিয়ে এসে দিচ্ছি। এই বলে বাবলু বৃষ্টির মধ্যেই কবিতার শাশুড়ি মায়ের জন্য টক দই নিয়ে আসতে চলে যায়। কিন্তু তাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব অনেকটাই বেশি ছিল। আর বাবলু যখন মিষ্টির দোকানে গিয়ে 250 গ্রাম টক দই কিনতে যায়, তখন সে দেখে যে তার হাতে কেবলমাত্র 40 টাকা আছে। তাই সেই 40 টাকার বদলে দোকানদার বাবলুকে 200 গ্রাম টক দই দেয়। আর সেই টক দই নিয়ে বাবলু ভিজতে ভিজতে আবার বাড়িতে চলে আসে। কিন্তু যা দেখে সৃজিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই, তোকে আমি বলেছিলাম 250 গ্রাম টক দই কিনে নিয়ে আসতে, তুই 200 গ্রাম টক দই কেন কিনে নিয়ে এলি? বাকি টাকা কি করেছিস? আমি তো তোকে 50 টাকা দিয়েছিলাম, আর 200 গ্রাম টক দইয়ের দাম 40 টাকা। তাহলে 10 টাকা দিয়ে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে বাইরে থেকে কোনো খাবার খেয়েছিস। না কাকিমণি, তুমি তো আমাকে 40 টাকাই দিয়েছিলে। ওই দোকানদার বলল 40 টাকা দিয়ে 250 গ্রাম টক দই হবে না, তাই দোকানদার 200 গ্রাম টক দই দিয়েছে। আমি সত্যি বলছি, আমি তোমার টাকা নেইনি, তুমি আমাকে 40 টাকাই দিয়েছিলে। এই শুনে সৃজিতা দেবী রেগে যায় আর বাবলুর গালে ঠাসিয়ে একটা চড় মারি। বড্ড মিথ্যা কথা বলতে শিখেছিস, তাই না? কেলো কোথাকার কালো ভূত, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। আমি তোকে 50 টাকা দিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। বাকি 10 টাকা দিয়ে কি করেছিস সত্যি কথা বল। চোর কোথাকার, তোর বাবা মা তোকে কোনো শিক্ষা দিতে পারেনি। রাত দিন আমার বাড়িতে বসে কারি কারি খাবার গিলছে, তাতেও খিদে মিটছে না। আমাদের পরিবারটাকে 2 ভাই বোন মিলে খেয়ে খেয়ে একেবারে শেষ করে দেবে। আসলে সৃজিতা দেবী বাবলুকে 40 টাকাই দিয়েছিল, কিন্তু সে শুধুমাত্র বাবলুকে বিরক্ত করার জন্যই এরকম ভাবে মিথ্যা কথা বলছে। আর যা দেখে কবিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। মা, আমার ভাই কিন্তু খুব একটা মিথ্যা কথা বলে না, আপনি একটু ভালো করে দেখুন না। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আপনি ওকে 40 টাকাই দিয়েছেন। আর তাছাড়া আপনার যদি মনে হয় আমার ভাই 10 টাকা দিয়ে কিছু কিনে খেয়ে ফেলেছে, তাহলে আমার ভাইকে আপনি আর কোথাও পাঠাবেন না, কিংবা ওর হাতে আর কোনো টাকাও দেবেন না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। তোমার ভাইকে শুধু সারাদিন বসিয়ে বসিয়ে খাওয়াবে, আর আমরা তোমার ভাইকে কোনো কাজ বলতে পারবো না। যৌতুকে তো খালি হাতে ট্যাং ট্যাং করে বাপের বাড়ি থেকে চলে এলে। ভেবেছিলাম ছেলের বিয়েতে কারি কারি যৌতুক নেব, বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেব, কিন্তু তুমি তো যৌতুক নিয়ে এলেই না। তার বদলে তোমার এই কালো ভাইকে সঙ্গে করে নিয়ে এলে। তুমি আর তোমার এই কালো ভাই আমার জীবনটা একেবারে ছাড়খাড় করে দিলে। সৃজিতা দেবীর মুখে এমন কথা শুনে কবিতা এবং তার ভাই বাবলু দুজনেরই খুবই খারাপ লাগে। তাই বাচ্চা ছেলে বাবলু খুবই কান্নাকাটি করতে থাকে। এরকম ভাবে সৃজিতা দেবী বাবলুকে 1000 বার করে ছোট ছোট প্রয়োজনের জন্য বাজারে পাঠায়। বাচ্চা ছেলে বাবলুকে সে এক মুহূর্তের জন্য শান্তিতে বসে থাকতে দেয় না। এমনকি সৃজিতা দেবী বাবলুকে কষ্ট দেওয়ার জন্য বাড়ির সমস্ত কাজকর্মও করায়। আর যা দেখে কবিতা খুবই কষ্ট পায়। এমনই একদিন সৃজিতা দেবী বাবলুকে দিয়ে বাড়ির ছাদ পরিষ্কার করায়, সেই সাথে বাড়ির আশেপাশে জঙ্গলও পরিষ্কার করায়। শুধু তাই নয়, সেদিন বাবলুকে সে বাড়ি বাড়ি বাজারেও পাঠায়। আর সকাল থেকে অনেক পরিশ্রম করার ফলে বিকেলবেলা বাবলুর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। তাই বাবলু তার দিদির কাছে গিয়ে বলে, দিদি, আমার না খুব খিদে পাচ্ছে। আসলে দুপুরে ভাত খেয়ে আমার পেট ভরেনি, কিন্তু বাড়ির সবাই ছিল বলে আমি দ্বিতীয়বার খাবার চাইতেও পারিনি, কারণ আমি 2 বার করে খাবার চাইলে কাকিমণি খুব রেগে যায়। এখন কি কোনো খাবার আছে দিদি? আমার খুব খিদে পাচ্ছে। হ্যাঁ ভাই, খাবার নেই মানে? খাবার আছে তো। আর তুই এরকম ভাবে খিদে চেপে রাখবি না কেমন? তোর খাবার খেয়ে পেট না ভরলে তুই আমাকে বলবি। চল, তুই ঘরে চল, আমি তোর জন্য এখনই খাবার নিয়ে আসছি।
এই বলে কবিতা তার ভাইয়ের জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে নিজের ঘরে চলে আসে আর বাবলুকে সেই খাবার খেতে দেয়। এমন সময় সেখানে কবিতার শাশুড়ি মা চলে আসে। ও, এবার বুঝলাম আমার 1 মাসের রেশন 15 দিনে কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তোমার ভাই যদি দিনের মধ্যে 2 বেলার জায়গায় 5 বেলা করে খাবার খায় তাহলে তো শেষ হবেই। তুমি তাহলে তোমার ভাইকে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে নিয়ে এসে খাবার খাওয়াও? না না মা, আপনি ভুল বলছেন। বাবলু আমাদের সঙ্গেই প্রত্যেকদিন বসে খাবার খায়, কিন্তু আজকে বাবলুর খিদে পাচ্ছে বলে আমি ওর জন্য অল্প একটু ভাত আর তরকারি নিয়ে এসেছি। হ্যাঁ, আসলে ফ্রিতে বসে বসে খাবার পেয়ে যাচ্ছি তো, সেই জন্য বুঝতে পারছি না সংসার চালাতে কত টাকা খরচ হয়। ওদিকে আমার ছেলেটা দিন রাত খাটছে আর এদিকে তোমরা 2 ভাই বোনে বসে বসে খাচ্ছ, আমার ছেলেটার টাকা ধ্বংস করছো। শোনো, কালু এখন বিকেল বেলা খাচ্ছে ঠিকই, কিন্তু রাত্রিবেলা আর কালু কোনো খাবার পাবে না। রাত্রিবেলা যদি তুমি কালুকে খাবার খেতে দিয়েছো তাহলে কিন্তু তুমি কোনো খাবার পাবে না। বিজয়কে বিয়ে করে আমি বড্ড ভুল করে ফেলেছি। আমার জন্য তোকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে রে ভাই। মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুড়ে এখান থেকে তোকে নিয়ে চলে যাই। আসলে কবিতা তার বাবা মা এবং ভাই বাবলুর সঙ্গে মহেশতলা নামক এক জায়গাতে বাস করত। কবিতা দেখতে অত্যন্ত সুন্দরী এবং ফর্সা ছিল, তাই যে কোনো ছেলেই কবিতাকে দেখে এক ঝলকেই তাকে পছন্দ করে নিত। তবে কবিতার ছোট ভাই অর্থাৎ 15 বছরের বাবলু তার দিদির একেবারে বিপরীত ছিল। অর্থাৎ বাবলু দেখতে খুবই কালো ছিল, কিন্তু কবিতা এবং তার ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। তারা 2 ভাই বোনই একে অপরকে ছাড়া থাকতে পারত না। আর একদিন যখন বাবলু স্কুলে যায় তখন কবিতা তার ভাইকে স্কুল থেকে নিয়ে আসতে যায়। আর তখনই রাস্তার মধ্যে কবিতার সঙ্গে বিজয়ের আলাপ হয়। আর প্রথম দেখাতেই বিজয় কবিতাকে পছন্দ করে ফেলে, এমনকি কবিতারও বিজয়কে ভালো লাগে। আর কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে এক ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমি এখন এই এলাকাতে 5 বছর থাকবো। আমি তোমাদের এলাকাতে এক বড় প্রজেক্টের কাজ পেয়েছি। আমি কয়েকদিনের মধ্যেই বাড়িতে কথা বলবো, তারপর আবার বাবা মাকে নিয়ে তোমার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। বিজয়ের কথা শুনে কবিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আসলে বিজয় একজন ইঞ্জিনিয়ার ছিল, তাই কর্মসূত্রে বেশিরভাগ সময় বিজয়কে অন্যান্য এলাকাতেই থাকতে হতো। কিন্তু হঠাৎই একদিন কবিতা এবং বাবলুর জীবনে দুঃখ নেমে আসে। অর্থাৎ এক দুর্ঘটনার ফলে তাদের বাবা মা দুজনেই মারা যায়। তাই কবিতা এবং বাবলু দুজনেই অনাথ হয়ে পড়ে। আর এমন পরিস্থিতিতে বিজয় কবিতার পাশে দাঁড়াতে চায়। আমি তোমাকে বিয়ে করতে পারবো না বিজয়, কারণ এখন আর পরিস্থিতি আগের মতো নেই। আমার বাবা মা মারা গেছে। আমি যদি এখন তোমাকে বিয়ে করি তাহলে আমাকে সব ছেড়ে, আমার ভাইকে ছেড়ে তোমার বাড়িতে গিয়ে থাকতে হবে। আর আমার ভাই যেহেতু এখন অনেক ছোট, আমি যদি ওকে ছেড়ে চলে যাই ও একা একা থাকতে পারবে না, ওর পড়াশোনাও শেষ হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি যতদিন না আমার ভাই বড় হচ্ছে আমি বিয়ে করতে পারবো না। আমি আমার ভাইয়ের জন্য টাকা ইনকাম করে আমার ভাইয়ের দেখাশোনা করতে চাই। কিন্তু এখন তো তোমাদের বাবা মা নেই, আর তোমরা 2 ভাই বোনে কিভাবে জীবন কাটাবে? তুমি বুঝতে পারছো না? তোমাদের মাথার উপরে কেউ নেই, তোমাদের দেখাশোনা করার মতো কেউ নেই। তাই আমি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আর শুধু তোমাকে নয়, তোমার ভাইকেও আমি আমাদের সাথে নিয়ে যাব। আমার পরিবারের সঙ্গে তোমরা 2 জনে থাকবে, তাহলে আমিও নিশ্চিন্তে এখানে কাজ করতে পারবো। কিন্তু এটা কি করে সম্ভব? তোমার পরিবার যদি আমার ভাইকে তোমাদের বাড়িতে থাকতে না দেয়, এটা কোনো মতেই সম্ভব নয়। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। বিজয় কবিতার কোনো কথাই শুনতে চায় না। রীতিমতো বিজয় জোর করে কবিতাকে বিয়ে করে এবং কবিতার সঙ্গে সঙ্গে বাবলুকেও বাড়িতে নিয়ে আসে। আর যা দেখে পরিবারের সকলেই বিজয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা কিছুতেই বিজয়ের এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারে না। বেশ কিছুদিন কবিতা এবং তার ভাই বেশ ভালো মতোই সেখানে দিন কাটায়। কিন্তু বিজয় যখন আবার কাজের সূত্রে মহেশতলাতে চলে যায়, তারপর থেকে সৃজিতা দেবী কবিতা এবং তার ভাইয়ের জীবন একেবারে দুর্বিষহ করে তোলে। এই কালু, এদিকে আয়, আমি তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। সারাদিন তো বাড়িতে বসেই থাকিস, কিন্তু আর এভাবে বসে থাকলে চলবে না। বাজারে আমাদের যে বড় মুদিখানার দোকানটা আছে, ওই মুদিখানার দোকানে 2 জন কাজ করতো, কিন্তু ওরা কাজ ছেড়ে দিয়েছে। তাই ওদের জায়গায় এখন তোকে কাজ করতে হবে। কিন্তু মা, বাবলু যদি এখন দোকানে কাজ করতে যায় তাহলে তো বাবলুর আর পড়াশোনা হবে না। এখন বাবলু অনেক ছোট, এই বয়সে ওকে দিয়ে দোকানের কাজ করানো উচিত হবে না। আর তাছাড়া ও বাচ্চা ছেলে, দুজনের কাজ একা একা কিভাবে করবে? পড়াশোনা করে কোনো লাভ নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার ভাইকে দিয়ে ইনকাম করাতে শেখো। তোমার ভাই দেখতে যা কালো,
ওকে কেউ কোনো চাকরি দেবে না, কারণ তোমার ভাইকে দেখে সবাই ভয় পেয়ে যায়। আর দোকানে সেরকম কোনো কাজ নেই। আমাদের দোকান থেকে বিভিন্ন জায়গায় চাল, আলু, ডাল, পেঁয়াজ ইত্যাদি ডেলিভারি করতে হয়। বেশ কয়েকটা বস্তা সাইকেলে তুলে সেগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি করতে হবে। আর যখন মালের বড় বড় গাড়ি আসবে তখন গাড়ি থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজের বস্তাগুলো নামিয়ে গোডাউনে রাখতে হবে। এই তো কাজ। এমন কথা শুনে কবিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ একজন 15 বছরের ছেলের পক্ষে ভারী ভারী বস্তা বহন করা খুবই কষ্টকর ব্যাপার হবে। কিন্তু তবুও বাবলু শুধুমাত্র তার দিদির কথা চিন্তা করে মুদিখানার দোকানে কাজে লেগে পড়ে। এর ফলে বাবলুকে এখন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হয়। আর সে শুধুমাত্র তার দিদির সংসার যাতে ভেঙে না যায় সেই জন্য খুবই পরিশ্রম করতে থাকে। এরকম ভাবে বেশ কিছুদিন কাটে। কিন্তু একদিন যখন দুপুরবেলা সৃজিতা দেবী এবং তার মেয়ে দুজনে ঘুমিয়ে থাকে, তখনই বাবলু দেখে যে সিলিং থেকে ফ্যান খুলে নিচের দিকে নেমে আসছে। আর এই দেখে বাবলু কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই বাবলু তাদেরকে রক্ষা করার জন্য দৌড়ে খাটের উপর উঠে যায়। আর সেই চলন্ত ফ্যান বাবলুর পিঠের উপর এসে পড়ে। বাবলু, এটা তুই কি করলি বাবা? আমাদেরকে বাঁচানোর জন্য তুই খাটের উপর উঠে পড়লি? এ বাবা, তোর পিঠ থেকে কত রক্ত বেরোচ্ছে। তোর পিঠ তো কেটে গেছে। তোর খুব লেগেছে তাই না বাবা? তোকে তো এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। বৌমা, তাড়াতাড়ি এসো। সৃজিতা দেবীর কথা শেষ হতে না হতেই বাবলু অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তারা তখনই বাবলুকে হসপিটালে নিয়ে যায়। আর ডাক্তার জানায় বাবলুর কোমরের হাড় ভেঙে গেছে। তাই ডাক্তারবাবু হাড় জোড়া লাগানোর জন্য বাবলুর কোমরে প্লাস্টার করে দেয় আর 3 মাসের জন্য বেড রেস্ট করতে বলে। আমাকে ক্ষমা করে দে বাবলু, আমরা তোর সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি, তোর উপর এত অত্যাচার করেছি, কিন্তু তুই তবু আজকে আমার আর আমার মেয়ের জীবন বাঁচালি। তাই তোর আজকে এত বড় ক্ষতি হয়ে গেল। আমি তোর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে বাবলু আমার ছেলে। এই শুনে কবিতা এবং বাবলু দুজনেই খুবই খুশি হয়। সেদিনের পর থেকে সৃজিতা দেবী এবং তার পরিবারের সকলেই বাবলু এবং কবিতা দুজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দেয়। এমনকি বাবলু সুস্থ হয়ে যাওয়ার পর তাকে কেউ কোনো কাজকর্ম করতে দেয় না। তাই বাবলু মন দিয়ে এখন পড়াশোনা করে। আর পরবর্তীকালে বাবলু একটা ভালো চাকরিও পেয়ে যায়। কিন্তু চাকরি পাওয়ার পর বাবলু তার দিদির শ্বশুর বাড়িতে আর থাকতে চায় না। কিন্তু সৃজিতা দেবী এবং তার পরিবার কিছুতেই বাবলুকে সেই পরিবার থেকে যেতে দেয় না। তাই বাবলু সারা জীবনের জন্য সেখানেই থেকে যায়। কমল তার বউ রুম্পার সঙ্গে বাস করত। তাদের একটা বিরিয়ানির দোকান ছিল। আগে তাদের বিরিয়ানির দোকানের অবস্থা ভালো ছিল, অর্থাৎ তাদের দোকানের বিক্রি বাটা খুবই ভালো হতো আর তাদের কোনো আর্থিক সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে তাদের বিরিয়ানির ব্যবসায় মন্দা দেখা দেয়। লোকজন আর তাদের দোকানে বিরিয়ানি খেতে আসে না। কমল এবং রুম্পা দুজনেই এই নিয়ে খুব চিন্তায় পড়েছিল। বিরিয়ানি 80 টাকা প্লেট বলে হয়তো কেউ খেতে আসছে না, আমরা বরং বিরিয়ানির দামটা কমিয়ে দিই, তাহলে যদি লোকজন আবার বিরিয়ানি খেতে আসে। আমার তো চিন্তায় মাথা কাজ করছে না রুম্পা। ঠিক আছে, তুমি বলছো যখন তাই করে দেখি। তাহলে কি বিরিয়ানি 80 টাকা প্লেট থেকে 50 টাকা প্লেট করে দেব? হ্যাঁ হ্যাঁ, 50 টাকা করে দাও। তুমি আমাদের বোর্ডটা চেঞ্জ করে ওখানে 80 টাকার জায়গায় বিরিয়ানির দাম 50 টাকা করে দাও। কমল এবং রুম্পা তাদের বিরিয়ানির বিক্রি বাড়ানোর জন্য বিরিয়ানির দাম অনেক কম করে দেয়। কিন্তু তবুও তাদের দোকানের অবস্থা একই রকম থেকে যায়। তাদের দোকানে কোনো খরিদ্দার আসে না। সেজন্য কমল এবং রুম্পা আরো বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি খুবই কম দামে, মাত্র 50 টাকায় বিরিয়ানি। এত কম দামি বিরিয়ানি কোথাও পাবে না। খুবই সুস্বাদু বিরিয়ানি, বিরিয়ানি খেয়ে যাও। আরে রুম্পা, এ কি করছো তুমি? এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? এত জোরে জোরে চেঁচিয়ে কি কোনো লাভ হচ্ছে? সবাই তো তোমার কথা শুনেও চলে যাচ্ছে, কেউ তো আসছে না আমাদের দোকানে। তাহলে কি করব বলো না? রোজ রোজ আমাদের দোকানের সব বিরিয়ানি নষ্ট হচ্ছে। এরকম ভাবে চলতে থাকলে আমাদের তো সব পুঁজি শেষ হয়ে যাবে। তখন তো আবার না খেতে পেয়ে মারা যাব। ধৈর্য ধরো রুম্পা, কিচ্ছু হবে না। উপরওয়ালা একদিন না একদিন নিশ্চয়ই সব ঠিক করে দেবেন। কমলের বিরিয়ানির দোকান থেকে কিছুটা দূরে একটি মাটির বাসনপত্রের দোকান ছিল। ওই দোকানটা ছিল মদনের। মদন তার বউ মধুলিকা এবং এক মেয়ে কবিতার সঙ্গে বাস করত। মধুলিকা মদনের কাজে সাহায্য করত। তাদের আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল। তারা খুবই কষ্টে দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করত।
মধুলিকা, আমাদের কাছ থেকে মাটির জিনিসপত্র যে আর কেউ কিনছে না। এখন সবাই বিদেশের জিনিসপত্র পছন্দ করছে। কাঁচের গ্লাস, কাঁচের বাটি, ফাইবারের গ্লাস বাটি, এগুলোই মানুষ এখন ব্যবহার করছে। মাটির বাসন বাটি যে আর কেউই নিতে চাইছে না। হ্যাঁ গো, সারাদিন দোকান খুলে বসে থাকি, দোকানে যে একটা মাছিও আসে না। আমার তো চিন্তায় চিন্তায় জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়েটা এত ভালো পড়াশোনা করে, ওর খুব ইচ্ছা শহরে গিয়ে পড়াশোনা করার। এরকম ভাবে চলতে থাকলে আমরা যে আমাদের মেয়ের মনের ইচ্ছাও পূরণ করতে পারবো না। আর কি বলবো মধুলিকা, আমি যে এক হতভাগা বাবা। এই মাটির হাঁড়ি কুড়ি বাসন বাটি বানানোর কাজ ছাড়া আমি আর অন্য কোনো কাজও তো পারি না। হে উপরওয়ালা, তুমি আমাদের সাথে থেকো, আমরা যেন আমাদের মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। একদিন কবিতা তার মা মধুলিকার সঙ্গে তাদের দোকান থেকে বাড়ি ফিরছিল। কমলের বিরিয়ানির দোকানের সামনে থেকে যাওয়ার সময় কবিতা খুব সুন্দর বিরিয়ানির সুগন্ধ পায়। ও মা, ওই দেখো বিরিয়ানির দোকান, কি সুন্দর বিরিয়ানির সুগন্ধ আসছে। আমি অনেকদিন বিরিয়ানি খাইনি, আমাকে বিরিয়ানি কিনে দাও। বিরিয়ানি কেনার টাকা নেই রে মা আমার কাছে। দেখছিস না আমাদের দোকানের অবস্থা এখন খারাপ, একটা টাকাও কেনা বেচা হচ্ছে না। মা, বিরিয়ানির দাম তো খুবই কম, মাত্র 50 টাকা। তুমি আমাকে বিরিয়ানি কিনে দাও, আমি কিচ্ছু জানি না। তুই 50 টাকার কথা বলছিস? আমাদের কাছে এখন যে চাল ডাল কেনার মতো টাকা নেই। মুদিখানার দোকান থেকে ধার করে করে সংসার চলছে। তুই তো সবই বুঝিস রে মা, জেদ করিস না, চল বাড়ি চল। আমাদের দোকানে বেচা কেনা শুরু হলে এই দোকান থেকেই তোকে বিরিয়ানি খাওয়াবো। মধুলিকা এবং কবিতার সব কথাই রুম্পা এবং কমল শুনতে পেয়েছিল। তাদের এরকম অবস্থা দেখে কমল ও রুম্পার খুবই মায়া হয়। এই যে এখানে এসো, তুমি বিরিয়ানি খাবে বললে তো, এসো আমি তোমাকে বিরিয়ানি দিচ্ছি। এসো এসো, তাড়াতাড়ি এসো। কমলের কথা শুনে কবিতা দৌড়ে তাদের দোকানের মধ্যে চলে যায়। রুম্পা তাকে খুবই ভালোবেসে বিরিয়ানি খেতে দেয়। কবিতা মুহূর্তের মধ্যেই বিরিয়ানি খেয়ে শেষ করে দেয়। আপনারা যে আমার মেয়েকে বিরিয়ানি খাওয়ালেন, কিন্তু আমার কাছে যে আপনাদের দেওয়ার মতো কোনো টাকা নেই। আমাকে ক্ষমা করবেন, আমি কিছুদিন পর আপনাদের টাকা এসে দিয়ে যাব। না না, কোনো অসুবিধা নেই। আমি জানি তোমার কাছে টাকা নেই। আসলে কি বলো তো, আমাদের বিরিয়ানির দোকানে কেউ বিরিয়ানি খেতে আসে না। সময় খুব খারাপ যাচ্ছে আমাদের, রোজ রোজ আমাদের বিরিয়ানি নষ্ট হয়। হ্যাঁ, শুধু শুধু বিরিয়ানি নষ্ট না করে যদি কারোর পেট ভরে সেটাই বরং ভালো। আপনাদের কোনো টাকা দিতে হবে না। তাদের কথা শুনে মধুলিকাও তাদের জীবনের দুঃখের কথা জানায়। দুই পরিবারের অবস্থা একই রকমের ছিল। কবিতা তাদের সব কথাই মন দিয়ে শুনছিল। সে হঠাৎ করে বলে ওঠে, মা, আমাদের তো মাটির হাঁড়ি কুড়ি বিক্রি হচ্ছে না, আর এনাদেরও বিরিয়ানি বিক্রি হচ্ছে না। আমরা যদি সবাই মিলে একসঙ্গে ব্যবসা করি তাহলে কেমন হয়? আমরা যদি মটকা করে বিরিয়ানি বিক্রি করি তাহলে খুব ভালো হবে, কারণ এখন মানুষ নতুন কিছু চাই। মটকা বিরিয়ানি নামটা খুবই ইউনিক, আর আমাদের এখানে তো মটকা বিরিয়ানি পাওয়াও যায় না। দেখবে, মটকা বিরিয়ানির নাম শুনে সবাই বিরিয়ানি খেতে আসবে। কবিতার মুখে এমন কথা শুনে তারা সবাই অবাক হলেও তার আইডিয়াটা সকলের খুব পছন্দ হয়। মধুলিকা বাড়িতে গিয়ে মদনের সঙ্গে এই বিষয়ে কথা বললে মদন ও রুম্পা ও কমলের সঙ্গে ব্যবসা করতে রাজি হয়ে যায়। ওদিকে কমল ও রুম্পাও তাদের মনকে স্থির করে ফেলেছিল। পরের দিনই কমল এবং মদন তাদের জমানো কিছু টাকা দিয়ে মটকা বিরিয়ানির ব্যবসা শুরু করে। কমলের দোকানটাকে তারা সুন্দর করে সাজায়। মদন ও মধুলিকা অনেকগুলো মাটির মটকা তৈরি করে এবং কমলদের দোকানে দিয়ে আসে। রুম্পা বিরিয়ানি তৈরি করে। কমল বিরিয়ানিগুলো মটকার মধ্যে এক এক করে ভরে সাজিয়ে রাখে। মটকা বিরিয়ানি খাও, মটকা বিরিয়ানি, একদম নতুন নামের নতুন স্বাদের মটকা বিরিয়ানি, খুবই সুস্বাদু খেতে এবং খুবই কম দামে পেয়ে যাবেন। আসুন আসুন, মটকা বিরিয়ানি খান। মটকা বিরিয়ানির নাম শুনি গ্রামের লোকজন খুবই অবাক হয় এবং কৌতূহলবশত সবাই এক এক করে তাদের দোকানের সামনে গিয়ে ভিড় করতে থাকে। প্রথম দিনে মটকা বিরিয়ানি বিক্রি করে তাদের অনেক টাকা লাভ হয়েছিল। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। দুই পরিবারের আর্থিক অবস্থা ধীরে ধীরে ঠিক হতে থাকে। মদনও তার মেয়েকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। তাদের এই সাফল্য রাম সিং কিছুতেই মেনে নিতে পারছিল না। রাম সিং ছিল ওই গ্রামেরই একটা বড় রেস্টুরেন্টের মালিক। কমল ও মদনের মটকা বিরিয়ানির জন্য রাম সিং এর ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছিল।
তাই সে মনে মনে একটা ফন্দি করে। সে তার দোকানের কাজের লোক বিনয়কে বলে, এই বিনয়, শোন ভালো করে, কালকে ভোরবেলা আমাদের এলাকার যত নোংরা আবর্জনা আছে না, ওই নোংরা আবর্জনাগুলো ওদের দোকানের সামনে গিয়ে ফেলে আসবি। দেখি আবর্জনার নোংরা দুর্গন্ধে ওদের দোকানে কোনো মানুষ মটকা বিরিয়ানি খেতে যায় কিনা। বেটাকে দেখাচ্ছি মজা। ঠিক আছে মালিক, চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। যদি তুই ঠিকঠাকভাবে কাজটা করতে না পারিস না, তাহলে কিন্তু আমি তোকে কাজ থেকে বের করে দেব। যে করেই হোক আমার রেস্টুরেন্টের আমি কোনো রকমের ক্ষতি হতে দেব না, বুঝেছিস? বিনয় রাম সিং এর কথা শুনে পরের দিন ভোরবেলা কমলের দোকানের সামনে রাশি রাশি নোংরা আবর্জনা এনে ফেলে দেয়। কিন্তু তাতেও লোকজনের উপর সেরকম কোনো প্রভাব পড়ে না। লোকজন মটকা বিরিয়ানি খাওয়ার জন্য একই রকম ভাবে কমলের দোকানের সামনে এসে ভিড় করে। কমল এবং মদন দুজনে মিলে নোংরা আবর্জনাগুলো সব পরিষ্কার করে ফেলে। এদিকে রাম সিং আরো বেশি পরিমাণে রেগে যায়। কি আছে ওই মটকা বিরিয়ানিতে যে মানুষ নোংরা আবর্জনার গন্ধ শুকতে শুকতে বিরিয়ানি খাচ্ছে? না বিনয়, এভাবে হবে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। অনেক প্ল্যান করে আমি ওই কমলের দোকানের কেনা বেচা বন্ধ করেছিলাম, আবার সেই আগের মতোই ওদের দোকানে বেচা কেনা হচ্ছে। আরে আমি তো বুঝতেই পারছি না ওরা মটকা বিরিয়ানির আইডিয়াটা পেলো কোথায়। এগুলো তো শহরে বিক্রি হয়। মালিক, আমাদের বড় সড়ো কিছু প্ল্যান করতে হবে, না হলে কিন্তু আপনার ব্যবসা গুটিয়ে ফেলতে আর বেশি দিন সময় লাগবে না, বলে দিলাম। চুপ বেয়াদব, ভালো ভালো কথা বল। শোন, এভাবে অল্প অল্প করে আঘাত করে কোনো লাভ হবে না, আমাদের একেবারে গোড়া থেকে সমস্ত কিছু বিনাশ করতে হবে। কালকে রাতে আমরা ওই কমলের মটকা বিরিয়ানির দোকান আগুনে পুড়িয়ে ছাই করে দেব। কিরে, করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ মালিক, নিশ্চয়ই পারবো। এবার আপনি যা প্ল্যান করেছেন না, ওরা পথে নামতে বাধ্য। বিনয় সেদিন রাত্রিবেলা কমলের মটকা বিরিয়ানির দোকানে গিয়ে আগুন ধরিয়ে দেয়। তাদের দোকান দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালবেলা কমল, রুম্পা, মদন ও মধুলিকা মটকা বিরিয়ানির দোকানের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। এসব কি হয়ে গেল? এত পরিশ্রম করে সব কিছু ঠিক হয়েছিল, আবারও আমরা সেই একই অবস্থায় এসে গেলাম। আমরা তো রাস্তায় নেমে গেলাম। হে উপরওয়ালা, তুমি কি করলে? আমার মেয়েটাকে আমি শহরে পড়াশোনা করতে পাঠিয়েছি, এবার আমি আমার মেয়ের পড়াশোনার খরচ কিভাবে পাঠাবো? যত কষ্ট উপরওয়ালা আমাদের মতো গরিবদের জীবনেই দিয়েছে। দেখো, তোমরা এভাবে কেঁদো না, আমাদের ভেঙে পড়লে হবে না। শত্রুরা আমাদের পেছনে পড়ে আছে। শত্রুগুলো চাই আমরা যাতে আমাদের মটকা বিরিয়ানির ব্যবসা বন্ধ করে দিই। আমরা তা হতে দেব না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা আর কি করব? এখন তো ওই দোকানটা করতে প্রচুর টাকার প্রয়োজন। মদন, তুমি চিন্তা করছো কেন? আমাদের তো মাটির হাঁড়িকুড়ির দোকান আছে। দোকানটা খুবই ভাঙাচোরা ঠিকই, কিন্তু এই দোকানটা দিয়েই আমাদের এখন কাজ চালাতে হবে। তাছাড়া আমাদের কাছে তো মাটির মটকা এখনো অনেক বেশি স্টক আছে। চলো আমরা সবাই নতুন করে শুরু করি। কিন্তু তার আগে আমাদের পুরানো ভাঙাচোরা দোকানটা মেরামত করতে হবে। মদন, কমল, রুম্পা এবং মধুলিকা চারজনে মিলে খুবই পরিশ্রম করে মদনের ভাঙাচোরা দোকানটা মেরামত করার চেষ্টা করে। তারা আবার নতুন করে মটকা বিরিয়ানি বিক্রি করতে শুরু করে। তাদের দোকানে আগের চেয়ে আরো বেশি লোকজন এসে ভিড় করে। তারা আস্তে আস্তে তাদের পুড়ে যাওয়া দোকানটাও মেরামত করতে থাকে। হঠাৎই তাদের দোকানের বেচাকেনা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কি গো, এত লোকের বিরিয়ানি বানানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। লোকজনের প্রচুর চাহিদা, আমাদের আরো বেশি বিরিয়ানি তৈরি করতে হবে। কি করব বলো? মদনদার বৌদিকেও তো অনেক মটকা তৈরি করতে হয়, ওদের দুজনেরও তো অনেক পরিশ্রম হয়। এক কাজ করলে হয় না, আমরা দিনের বেলা করে বিরিয়ানির দোকানে থাকবো আর বিরিয়ানি তৈরিতে বৌদিকে সাহায্য করব। রাত্রিবেলা আমরা চারজন মিলে মটকা তৈরি করব। চারজনে প্ল্যান করে পরিশ্রম করতে শুরু করে। তারা তাদের পুরানো দোকানটা পুরোপুরি ঠিক করে সেখানেও একটা মটকা বিরিয়ানির দোকান খুলে ফেলে। এখন তাদের ওপর অনেক বেশি চাপ ছিল, কারণ এখন তারা দুটো মটকা বিরিয়ানির দোকান চালাচ্ছিল। রাম সিং কিছুতেই এগুলো মেনে নিতে পারছিল না, কারণ তার রেস্টুরেন্ট একেবারে জনশূন্য হয়ে পড়েছিল। একদিন রাত্রিবেলা মটকা বিরিয়ানির দোকান বন্ধ করার সময় রাম সিং সেখানে আসে। রাম সিং এর হাতে একটা ধারালো ছুরি ছিল। তার হাতে ছুরি দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোদের ক্ষতি করতে পারলাম না। আজকে আমি তোদেরকে এই দুনিয়া থেকেই তুলে দেব। শুধুমাত্র তোদের জন্যই আমার রেস্টুরেন্টের এই অবস্থা হয়েছে। আজকে আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আরে কি করছো তুমি? সরো সরো বলছি এখান থেকে। আরে আমরা তোমার কি ক্ষতি করেছি? রাম সিং কোনো কথা শোনে না। কমলের সঙ্গে তার মারপিট চলতে থাকে। এরই মধ্যে রুম্পা তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে দেয়।
দুজনে হাতাহাতি করতে গিয়ে রাম সিং তার ধারালো ছুরি দিয়ে কমলের পেটে আঘাত করে। কমল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাম সিং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রুম্পা চালাকি করে তার ফোনে সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করে রেখেছিল। তারা কোনো কিছু না ভেবে আগে কমলকে নিয়ে হসপিটালে যায়। পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে তদন্ত করতে শুরু করে। রুম্পা তার ভিডিও রেকর্ডিং পুলিশকে দেখায়। পুলিশ রাম সিং এর বাড়ি থেকে তাকে ধরে নিয়ে চলে যায়। রাম সিংকে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। উপরওয়ালার কৃপায় কিছুদিনের মধ্যে কমল সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আমাদের জীবনে আর কোনো বাধা নেই। আমাদের উন্নতির পথে আশা করছি উপরওয়ালা আর কোনো বাধা আসতে দেবেন না। আমরা যেভাবে পরিশ্রম করি তার থেকেও অনেক বেশি পরিশ্রম করব। রুম্পার কথায় সকলে সহমত পোষণ করে এবং তারা আবার আগের মতো পরিশ্রম করতে থাকে। কয়েক মাসের মধ্যেই তাদের অবস্থার আমূল পরিবর্তন ঘটে। কমল এবং মদন তাদের পুরানো মটকা বিরিয়ানির দোকান বন্ধ করে একটা বড় রেস্টুরেন্ট ওপেন করেছিল। ধীরে ধীরে তাদের মটকা বিরিয়ানি অনেক দূর দূর পর্যন্ত সুনাম অর্জন করে ফেলেছিল। এভাবেই দুটো পরিবার একসঙ্গে মিলেমিশে কাজ করার ফলে জীবনের সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল।